12 দিন পর যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান ট্রাম্পের। তেহরানের শেষ মুহূর্তের হামলায় নিহত 4, আরেক ইরানি বিজ্ঞানী নিহত। স্থায়ীভাবে সংঘাত বন্ধের আশা সাধারণ মানুষের। So from today on we'll be live in peace. The most important thing is that this will hopefully make Israel safe for my children and their children to live here for a long time, and that's what we wanted. আকাশপথ খুলল ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের 7টি দেশ। ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে ভ্রমণের পরামর্শ শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 1 জুলাই। পলাতক থাকায় আইনজীবী নিয়োগ। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় 16 জনের জড়িতের তথ্য প্রসিকিউশনের। নির্বাচন বানচালে সংস্কার ও বিচার নিয়ে কালক্ষেপণের অভিযোগ বিএনপি নেতাদের। সাবেক সিইসিকে হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার ঘোষণা। মব ভায়োলেন্সের বিচার দাবি। এইচএসসি শুরুর আগেই প্রশ্ন ফাঁস। বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। অপরাধীদের শাস্তি না হওয়ার কারণেই বারবার কেলেঙ্কারি। সেনা সহায়তা নেওয়ার পরামর্শ। চালু হলো গুগল পে। ক্যাশলেস সোসাইটির দিকে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দেশেই ডলারের দাম নির্ধারণে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, জানালেন গভর্নর। টানা 12 দিন হামলা, পাল্টা হামলার পর যুদ্ধবিরতি ইরান ও ইসরায়েলের। ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার কয়েক ঘন্টা পরই যুদ্ধবিরতির ঘোষণা দেয় দুদেশের সরকার। দুপক্ষকেই লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মধ্যস্থতায় ভূমিকা রেখেছে কাতারও। তবে ইরানের শেষ মুহূর্তের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছেন। পাল্টা বিমান হামলায় ইরানে আরও এক পরমাণু বিজ্ঞানীর প্রাণ গেছে। মঙ্গলবার ভোরে দফায় দফায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, দক্ষিণাঞ্চলের শহর বীর সেবায় কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নারী ও শিশুসহ হতাহত হয়েছেন কয়েকজন। যদিও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, সামরিক স্থাপনা লক্ষ্য করেই ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। পাল্টা তেহরানের সামরিক ও পরমাণু স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় ইরানের পরমাণু বিজ্ঞানী সহ নিহত হয়েছেন বেশ কয়েকজন। যদিও বেশি হতের কথা জানায় আইআরজিসি। পাল্টাপাল্টি হামলার পরই যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়। অল্প সময় পরে বিবৃতি দেয় ইসরায়েল সরকার। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে দেশটি। তবে লঙ্ঘন হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দেওয়া হয়। রাজনৈতিক নেতৃত্বের নির্দেশ অনুযায়ী আজ সকালে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আইডিএফ রাইজিং লায়ন অভিযানের নির্ধারিত সব লক্ষ্য পূরণ করেছে। সেনাপ্রধান আইডিএফকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো ঘটনায় শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কারণ কি? যেখানে সোমবার রাতে কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার পর দেখা দিয়েছিল নতুন উত্তেজনা। এমনকি সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন পর্যবেক্ষকরা। যদিও হয়েছে উল্টো, আর এতে কাতারেরও ভূমিকা দেখছেন অনেকে। বিশ্লেষকরা মনে করেন, ইরানে মার্কিন হামলার পর তেহরান হরমুজ প্রণালী বন্ধের উদ্যোগ নিলে দুশ্চিন্তায় পড়ে ট্রাম্প প্রশাসন। যার প্রমাণ মেলে কাতারে মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নমনীয় সুরে। পাল্টা হামলার হুমকি দেওয়ার পরিবর্তে হামলার আগে আগাম সতর্কবার্তা দেয় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর পরপরই ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার বিষয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশকেই যুদ্ধবিরতি মেনে চলতে বলেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আকাশপথ খুলে দিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। এরই মধ্যে শুরু হয়েছে বিমান চলাচল। এর আগে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে একযোগে আকাশসীমা বন্ধ করে দেয় কাতার সহ 7টি দেশ। আকাশসীমা খুলে দিয়েছে ইসরায়েলও। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের ফ্লাইটের হালনাগাদ তথ্য জেনে ভ্রমণের পরামর্শ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের। ইরানের হামলার মুখে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একযোগে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে তাদের আকাশসীমা। যদিও কয়েক ঘন্টা পর তা খুলে দেয় দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও কয়েক ঘন্টার এই নিষেধাজ্ঞায় কাতার, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ সহ বহু সংস্থা। হঠাৎ আকাশসীমা বন্ধের ফলে বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। এদিকে দীর্ঘ রুটে ঘুরিয়ে ফ্লাইট পরিচালনা করায় বেড়ে যায় খরচ, সময় ও জ্বালানি চাপ। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে তুর্কি ও লুফথানসা সবাইকে রুট পুনর্গঠনে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে বিমা কোম্পানি ও ট্যুর অপারেটররা মধ্যপ্রাচ্যকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পর্যটন শিল্পে। গ্রীষ্মের মৌসুমে যখন পর্যটকের চাপ থাকে শীর্ষে, তখন হোটেলে বুকিং বাতিল, ট্যুর প্যাকেজ বন্ধ ও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ভর করেছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। এদিকে বাংলাদেশগামী বা বহির্গামী যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি সহ প্রাসঙ্গিক তথ্য জেনে ভ্রমণের পরামর্শ দিয়েছেন শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করবেন স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব যে এই যে যুদ্ধবিরতি হয়েছে, এটা কতটুকু আসলে মধ্যপ্রাচ্যে কার্যকর হবে, আপনার কাছে কি মনে হয়? যুদ্ধবিরতি যে কার্যকর হয়েছে, এরপরেও কিন্তু পাল্টাপাল্টি হামলা হয়েছে কিছুক্ষণ। তারপরেই ইরানের পক্ষ থেকে প্রথমে নিশ্চিত করা হয় ট্রাম্পের ঘোষণার পরে। অর্থাৎ ট্রাম্প যখন যুদ্ধবিরতির ঘোষণা দিলেন এবং তিনি বললেন যে এখন বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি কথা বললেন, এবং তারপরে কিন্তু কোনো পক্ষই কথা বলেনি। সেই ঘোষণার কয়েক ঘন্টা পর কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি কোনো হামলা না চালায় তাহলে তারা পাল্টা পদক্ষেপ নেবে না। রবিউল, যেমনটা দেখা যাচ্ছিল যে যখন এই 12 দিন যাবত যুদ্ধ চলছিল, একে একে কিন্তু বিভিন্ন দেশ পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া জানাচ্ছিল। মধ্যপ্রাচ্যের যে আঞ্চলিক শান্তি, সেই শান্তি বিঘ্নিত হবার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়েছিল। সেই জায়গা থেকে যুদ্ধবিরতি আসলে কতটা কার্যকর ভূমিকা রাখবে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায়? এই যুদ্ধবিরতির জন্য শুধু বিভিন্ন পক্ষের চাপ ছিল প্রথম থেকেই, এবং ডোনাল্ড ট্রাম্প যখন হামলা চালায়, সেই হামলার আগে ডোনাল্ড ট্রাম্প যখন মধ্যপ্রাচ্য সফরে আসে, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে যখন সফর করে, তখন কিন্তু সেই দেশগুলো বলেছে যে ইরানের ওপর হামলা চালানো যাবে না। যদি হামলা চালানো হয় তাহলে কিন্তু পুরো অঞ্চলে এই সংঘাত ছড়িয়ে পড়তে পারে, এবং তারা যে আশঙ্কা করেছিলেন সেই আশঙ্কা কিন্তু আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বা যুক্তরাষ্ট্র যখন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালো, এবং সেই হামলার পরে কিন্তু আমরা দেখতে পেলাম যে কাতার সহ বিভিন্ন দেশে মার্কিন যে সামরিক ঘাঁটিগুলো রয়েছে সেই সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। তবে এই হামলা নিয়েও বিভিন্ন আলোচনা সমালোচনা রয়েছে। বলা হচ্ছে যে এটি সিম্বলিক অ্যাটাক বা এটি প্রতীকী হামলা বলা হচ্ছে, যেন এমনভাবে হামলা চালানো হবে। কারণ আমরা জানি যে কাতারের সাথে ইরানের একটা ভালো সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্ক ভালো থাকার কারণে তারা তাদেরকেও এক ধরনের, যেহেতু বন্ধু প্রতিম দেশ, সেই দেশগুলোর সাথে সম্পর্ক নষ্ট করতে চায় না। এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইরানের এই হামলা অত্যন্ত দুর্বল এবং তাদেরকে আগে থেকেই জানানো হয়েছিল। এবং সেই হামলার বিভিন্ন যে প্রকৃতি সেটা দেখলেও বোঝা যায়, কারণ কোনো হতাহত হয়নি এবং হামলা সম্পূর্ণভাবে সফল করা হয়েছে। কিন্তু কাতারে যখন হামলা করা হলো তখন তো কাতার বলেছিল যে তাদের সার্বভৌমত্বে হামলা করা হয়েছে। সার্বভৌমত্বে হামলা হয়েছে, এটি একটা বিবৃতি তো দিতে হবে, কারণ তার দেশে হামলা হয়েছে, সেই হামলার একটা বিবৃতি দেওয়ার অধিকার রাখে কাতার। কিন্তু আমরা দেখেছি যে এই হামলার পরে যেহেতু ইরান বলেছিল যে তারা মার্কিন সামরিক স্থাপনার লক্ষ্যবস্তু করবে এবং হামলা চালাবে, তারা যেহেতু ঘোষণা দিয়েছে, সেই হামলার পাল্টা পদক্ষেপ হিসেবেই ইরান এই পদক্ষেপ নিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এরপরে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং এরপরে কিন্তু আসলে যুদ্ধবিরতির ঘোষণা আসলো। আমাদের কাছে কিছু সর্বশেষ তথ্য রয়েছে এই হামলার পর। আমরা জানি যে যুদ্ধবিরতি যখন কার্যকর হলো, সেই কার্যকর হওয়ার আগে রাতভর কিন্তু হামলা হয়েছে ইসরায়েল এবং ইরানের মধ্যে, এবং সেখানে আমরা জানি যে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে 9 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে 33 জন। এবং ইরানের যে পাল্টা হামলা চালিয়েছে, সকালেও হামলা চালিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক কয়েক মিনিট আগে, সেই হামলায় আমরা দেখেছি যে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। কোনো জায়গায় 4 জন বলা হচ্ছে, কোনো জায়গায় 5 জন বলা হচ্ছে, এবং আহত হয়েছে। এখন আমরা একটু দেখতে চাই যে এই যুদ্ধবিরতির পরে ইরানের কি প্রতিক্রিয়া ছিল, আমরা একটু দেখে নেব।
ইরানের প্রতিক্রিয়া যে যুক্তরাষ্ট্রের এই যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা বলেছে যে এই হামলা সম্পূর্ণ অবৈধ। আরেকটি বিষয় যে মার্কিন যে হামলা, সেই হামলার জবাব তারা দিয়েছে বলা হচ্ছে, কিন্তু ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু হামলার পরে আমরা দেখলাম যে যুদ্ধবিরতি কার্যকর হলো। আরও একটি বিষয় যে ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতি ট্রাম্পের ঘোষণার পরপরই তিনি টুইট দেন এবং সেই টুইট পোস্টে, অর্থাৎ এক্সে যে পোস্ট করেন, সেই পোস্টে তিনি বলেছেন যে আমরা যুদ্ধ চাই না, কোনো হামলা চাই না, যদি ইরান যদি হামলা চালায় তাহলে পাল্টা পদক্ষেপ নিতে তারা প্রস্তুত আছে। আরও একটি বিষয় যে এই হামলা, যে রাতভর যে হামলা হলো, এই হামলার মধ্যেও কিন্তু ইরানে বিভিন্ন যে ইসরায়েলের যে এজেন্ট রয়েছে তারা সক্রিয় রয়েছে এবং এরই মধ্যে 6 জনকে আটক করেছে। এখন এই যুদ্ধবিরতির পরে ইসরায়েলের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া রয়েছে আমরা সেটি একটু দেখে নেব। ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু সরাসরি বলা হয়েছে তারা যে হামলা চালিয়েছে ইরানে, সেই হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে। তাদের যে অপারেশন ছিল রাইজিং লায়ন, সেটি সফল হয়েছে এবং একই সঙ্গে দাবি করা হয়েছে ইরানের যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং পরমাণু ব্যবস্থা, সেটি তারা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মাধ্যমে। আরও একটি বিষয় যে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করে এই যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু আমরা জানি এই যুদ্ধবিরতির পরে এরই মধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিরোধী দল তারা বলেছে যে এই যে ইরানের যুদ্ধবিরতি হলো, সেই যুদ্ধবিরতির পর এখন গাজাতেও যুদ্ধবিরতি আসা উচিত। কিন্তু যে ইসরায়েলের সরকারের যে কট্টর ডানপন্থী যারা রয়েছে, যে দলগুলো রয়েছে, তারা এরই মধ্যে নেতানিয়াহুর সমালোচনা করেছে। তারা বলেছে যুক্তরাষ্ট্রের চাপের কারণে এই যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হচ্ছে। রবিউল, খুব সংক্ষেপে জানতে চাই, এখন পর্যন্ত যে দুই দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কাছে বা গণমাধ্যম থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য বলছে যে ইরানে প্রাণহানি বেশি হয়েছে এবং ইসরায়েলে সে তুলনায় অনেকটা কম। অবকাঠামোগত যে ক্ষয়ক্ষতি, সেটির হিসেব যদি না করি, তাহলে প্রাণহানির দিক থেকে আসলে ইরানের ক্ষতি বেশি হয়েছে কিনা এখন পর্যন্ত যে তথ্য? অবশ্যই ইরানের প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি বেশি হয়েছে, কিন্তু গণমাধ্যমে এখনও শুধু প্রাণহানির খবরটা আসছে, কিন্তু ক্ষয়ক্ষতির কোনো ছবি এখন পর্যন্ত খুব সেভাবে আসছে না। আমরা ইসরায়েলের ক্ষয়ক্ষতির ছবি পাচ্ছি, কিন্তু প্রাণহানির সংখ্যা খুবই কম। কিন্তু আমরা জানি যে ইসরায়েল তাদের ক্ষয়ক্ষতি সম্পর্কে বেশ গোপনীয়তা অবলম্বন করছে এবং তারা হতাহতের সংখ্যাটাও গোপন রাখার চেষ্টা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এসেছে। সবশেষ আপনার কাছে যেটি জানতে যাবো সেটি হচ্ছে, ইরানে যে হামলা করলো ইসরায়েল, সেটি হচ্ছে পরমাণু নিরস্ত্রীকরণের জন্য। এখন ইরান কি সেই জায়গা থেকে আসলে ফিরে আসবে কিনা, বা তারা পরমাণু কর্মসূচি অব্যাহত রাখবে কিনা? এখন এই যুদ্ধবিরতির পরে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যে আবার যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে আলোচনা, সেই আলোচনা হয়তো পুনরায় শুরু হতে পারে। আবার ইরান যদি তাদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে পারে, তাহলে ইরান আরও হয়তো কঠোর হতে পারে এবং তাদের যে পরমাণু অস্ত্রের যে আকাঙ্ক্ষা, সেটি হয়তো পূরণ করার চেষ্টা করবে। তবে আরও একটি বিষয় বলে রাখা ভালো, সেটি কি যুদ্ধবিরতিতে কোনো প্রভাব ফেলবে কিনা? তাহলে যুদ্ধবিরতি হয়তো প্রভাব ফেলতে পারে, কিন্তু আরেকটি বিষয়, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে বারবার দাবি করে আসছে যে তারা পরমাণু অস্ত্র তৈরির খুবই দ্বার প্রান্তে, কয়েক সপ্তাহের মধ্যেই তারা পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে, এই ধরনের দাবির প্রেক্ষিতেই কিন্তু ইরানের উপর হামলা হয়েছে। কিন্তু তাদের যে দাবি, সেই দাবি কিন্তু এখন পর্যন্ত সফল হয়নি। কারণ পরমাণু স্থাপনায় যদি হামলা হয়, সেই হামলায় যদি ইউরেনিয়ামের যে তেজস্ক্রিয়া সেটা ছড়ায়নি, তারা বলছে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ইরানের পরমাণু যে স্থাপনা, সেই স্থাপনা সম্পর্কে বিস্তারিত তথ্য এখন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আমলাদ। ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে তিনি আলোচনা করছিলেন। পরমাণু চুক্তি নিয়ে শুরু হওয়া দ্বন্দ্ব গড়ায় ইরান ইসরায়েল যুদ্ধে। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় দফায় দফায় হামলা চালায় ইসরায়েল। তেল আবিবে পাল্টা আক্রমণ চালায় তেহরানও। শেষমেশ এই যুদ্ধে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। গত 12 দিনে সংঘাতের চিত্র নিয়ে এবারের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পরমাণু চুক্তি নিয়ে দর কষাকষির মধ্যেই গেল 13 জুন তেহরানে হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হন ইরানের অনেক শীর্ষ কমান্ডার। 24 ঘন্টার মধ্যেই পাল্টা আঘাত হেনে প্রতিক্রিয়া জানায় ইরান। 3 দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে তেল আবিব ও জেরুজালেমে। পরদিনও চলে পাল্টাপাল্টি হামলা। ইরানের ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ও বিভিন্ন পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। 15 জুন তেহরানের প্রশাসনিক দফতরে আক্রমণ চালায় তেল আবিব। পাল্টা হামলায় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্রে আঘাত হানে পেজেশকিয়ান প্রশাসন। ছড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। এদিনই শুরু হয় ফোর্দো পারমাণবিক প্ল্যান্টে হামলা নিয়ে সম্ভাব্য আলাপ আলোচনা। জুনের 16 তারিখে ইরানের গণমাধ্যমে হামলা চালায় ইসরায়েল। গণমাধ্যম জানায়, এদিন মার্কিন রণতরী ও যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেয়। ইরানের রাজধানী খালি করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা রাজধানীতে মারাত্মক যানজট সৃষ্টি করে।
17 থেকে 20 জুন চলে পাল্টাপাল্টি হামলা। এতে ক্ষতিগ্রস্ত হয় দুই দেশের সামরিক ও বেসামরিক স্থাপনা, নিহত হয় অনেকে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকিও দেয় তেল আবিব। নেতানিয়াহু প্রশাসন জানায়, ফোর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। একই সঙ্গে মার্কিনদের বাংকার বাস্টার বোমা চেয়ে ট্রাম্পের প্রতি আহ্বান জানান নেতানিয়াহু। 21 জুন সেই আহ্বানের সাড়া জানান ট্রাম্প। অপারেশন মিডনাইট হ্যামার নামে একযোগে হামলা চালান ইরানের 3টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দো পরমাণু কেন্দ্রে। এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে যাবতীয় কূটনৈতিক আলোচনা বাতিলের ঘোষণা দেয় তেহরান। হুঁশিয়ারি দেয়, এর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া স্বরূপ ইসরায়েলের হামলার মাত্রা বাড়িয়ে দেয় ইরান। সবশেষ কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায় দেশটি। শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতির মধ্য দিয়েই শেষ হয় অভিযান। এরপরই ট্রাম্প ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। টানা 12 দিনের পাল্টাপাল্টি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরান ইসরায়েল দুদেশেরই। গণমাধ্যমগুলোতে উঠে এসেছে তেহরান, তেল আবিবের ক্ষয়ক্ষতির চিত্র। ইরানে 9 শতাধিক প্রাণহানি হয়েছে। গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা সহ ধ্বংস হয়েছে বহু অবকাঠামো। অন্যদিকে ইসরায়েলের জ্বালানি স্থাপনা, আইডিএফ ও মোসাদের সদর দফতরে হামলা চালায় ইরান। ক্ষয়ক্ষতির এই দৃশ্য ইসরায়েলের। গেল 12 দিনের সংঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে দেশটির। একই অবস্থা ইরানেরও। দুই দেশেই প্রাণহানির পাশাপাশি বহু স্থাপনা বিধ্বস্ত হয়েছে। গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইরানে ইসরায়েলের হামলায় 900-র বেশি মানুষের প্রাণহানি হয়েছে। মারা গেছেন 12 জনের বেশি আইআরজিসির শীর্ষ কমান্ডার সহ কয়েকজন পরমাণু বিজ্ঞানীও। ইসরায়েলের হামলায় ইরানের ভূগর্ভস্থ অস্ত্র গুদাম ও জ্বালানি স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়। লাগাতার হামলায় তেহরানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল শনিবার ইরানের 3টি বড় পরমাণু স্থাপনা নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোয় অপারেশন মিডনাইট হ্যামার নামে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মঙ্গলবার আবারও গিলান প্রদেশে হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক আবাসিক ভবন। ইরানের হামলায় ইসরায়েলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তেল আবিব, জেরুজালেম, হাইফা বন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছড়ে তেহরান। ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার ও শীর্ষ গবেষণা কেন্দ্র। আইডিএফ ও মোসাদের সদর দফতরেও হামলা চালায় তেহরান। সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলার ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয় তেল আবিবের। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরেও হামলা চালায় আইআরজিসি। মঙ্গলবার যুদ্ধবিরতির আগে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা করে ইরান। এতে বেশ কয়েকজন হতাহতের পাশাপাশি অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ভবনে আটকা পড়েছেন অনেক ইসরায়েলি। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 9000-এর বেশি মানুষ গৃহহীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে 200-র বেশি আবাসিক ভবন ও 2000-এর বেশি অ্যাপার্টমেন্ট। এদিকে বিশ্লেষকদের হিসাব বলছে, গত 13 জুন শুরু হওয়া এই যুদ্ধে ইসরায়েলের দৈনিক ব্যয় হয়েছে প্রায় $20 কোটি। আয়রন ডোম ইন্টারসেপ্টর, ড্রোন প্রতিরোধ, বিমান হামলা ও ক্ষয়ক্ষতি পুনর্গঠনে প্রতিদিন শত শত মিলিয়ন ডলার খরচ হয়েছে তেল আবিবের। রাইসা জান্নাত, সময় সংবাদ। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী মঙ্গলবার শুরু হবে অভিযোগ গঠনের শুনানি। এদিন প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানায়, আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। মঙ্গলবার প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানান, চাঞ্চল্যকর এই হত্যা এবং লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত রিপোর্টও হাতে পেয়েছেন তারা। পরে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য 2 জুলাই দিন ধার্য করা হয়। 6 জন ব্যক্তি, যার মধ্যে একজন জীবিত ছিল, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা 1 সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার বিচার শুরুর আগে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছেন বিশেষ আদালত। আইনজীবী দেয়া হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষেও। 1 জুলাই এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। ইতিমধ্যে ট্রাইব্যুনাল, অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন। তারপর 1 জুলাই চার্জ হিয়ারিং হবে। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলছেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। It's a matter for the court to determine who is assigned. It's not a matter for the prosecution. Of course, there has to be criteria, as there are for prosecutors to appear here, for defense counsel to appear here. এর আগে আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্ক এড়াতে অভিজ্ঞ ও নিরপেক্ষ আইনজীবী নিয়োগ দেওয়া উচিত বলে মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বানচাল করতে সংস্কার ও বিচার নিয়ে কালক্ষেপণের অভিযোগ করেছেন বিএনপি নেতারা। এ সময় সাবেক সিইসিকে হেনস্থায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি মব ভায়োলেন্সের বিচার করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান বিএনপি নেতাদের। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক ৩ সিইসি দায়ী থাকলেও আইনসম্মতভাবেই তাদের অপরাধের বিচার চায় বিএনপি। মব জাস্টিসে দলের অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও হুঁশিয়ার করেন তিনি। এ সময় আদালতে পুলিশের উপস্থিতিতে কিভাবে আসামিরা হেনস্থা হচ্ছে এমন প্রশ্নও রাখেন রিজভী। কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, যারা নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাত্রে করেছে, যারা ডামি নির্বাচন করেছে, এর জন্য দায়ী এই ৩ নির্বাচন কমিশন, তাদের আইনসঙ্গতভাবে বিচার। বিএনপির ৩১ দফা নিয়ে সকালে রাজধানীর উত্তরার আজমপুরে লিফলেট বিতরণ করেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউল মিন্টু। নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার তাগিদ দিয়ে বলেন, নির্বাচিত সরকার না থাকাতেই মব জাস্টিস হচ্ছে। যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে সেই দেশ উন্নয়ন হয়েছে এরকম কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না। ওই দেশে এরকমই হয় মব জাস্টিস। যারা এই মব জাস্টিসের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। আগে বিচার, পরে সংস্কার, আগে সংস্কার, পরে নির্বাচন, এগুলি সবই নির্বাচনকে বানচাল করা ষড়যন্ত্র। সরকার ও বিচার চলমান প্রক্রিয়া হওয়ায় নির্বাচনের পরও এই দুটোই চলবে বলে মন্তব্য করেন আব্দুল আউল মিন্টু। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের মব ভায়োলেন্স প্রশ্রয় দেয়া হবে না, জড়িতদের আইনের আওতায় আনা হবে। সকালে জেএমপি সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান জেএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। বলেন, মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা একটা মামলাও দিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, যেটা বলা যায় যে মব জাস্টিস। আমরা মব জাস্টিস অ্যালাউ করতেছি না। আমরা অনেক মামলাও নিয়েছি, ইভেন আমরা গ্রেভার সেকশনে মামলা নিচ্ছি, ছিনতাইয়ের মামলা বা রোবারির মামলা বা ডাকাতির ধরনের মামলাও আমরা নিয়েছি। ইভেন আমার অফিসাররাও এক দুটি ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে আমি তাদেরকে সাসপেন্ড করছি। পরীক্ষার আগেই এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি, এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা, সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলা হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে, তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চাকরিতে পুনর্বহাল সহ 3 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন সাবেক বিডিআর সদস্যরা, সঙ্গে যোগ দিয়েছেন তাদের স্বজনরাও। নিরপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল, কারাবন্দীদের মুক্তি প্রদান এবং স্বাধীন তদন্ত কমিশনের একটি ধারা বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এসব বিষয়ে দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে একটি প্রতিনিধি দলের। আন্দোলনকারীরা বলছেন সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে যাবেন না তারা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বর্তমানে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন সাবেক বিডিআর সদস্যরা। একটি প্রজ্ঞাপনে কিভাবে একটি নির্দিষ্ট কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে যে এই গণ্ডির বাইরে আর কোনো রকমের তদন্ত করা যাবে না, এটা তো স্বাধীন তদন্ত হতে চায় না। এখনো অনেক জেলবন্দি আঙ্কেল আছে, তাদের বিষয়েও সরকারের দ্রুত একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। এই বিষয়ে আজকে সুরাহা না করে রাজপথ আমরা ছাড়ছি না। কোনো ধরনের কর্তৃপক্ষ আমাদের সাথে দেখা করতে না আসে আমরা এই শাহবাগ চৌরাস্তা ব্লক করব। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করতে যাচ্ছি, অন্য কোন সচিব বা কেউ না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানবে না আমরা আমাদের পথ থেকে সরব না। 27 জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করলে 28 জুন কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। বুধ ও বৃহস্পতিবারও কলম বিরতির কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত প্রধান কার্যালয় সহ স্থানীয় অফিসগুলোতে কলম বিরতি কর্মসূচি পালন করেন তারা। পরে এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজস্ব বোর্ড আলাদা করা অধ্যাদেশ সংশোধনে গঠিত কমিটি বাতিলের পাশাপাশি চেয়ারম্যানের পদত্যাগ দাবি জানান আন্দোলনকারীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার সংস্কার পরিষদের সঙ্গে আলোচনা না করে দমন পীড়ন চালাচ্ছে। কর্মকর্তাদের জোরপূর্বক বদলির আদেশ দিয়েছে সংগঠনের পক্ষ থেকে। এ আদেশ প্রত্যাখ্যান করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআর কে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা তো করা হয়নি। বিস্তারিত শুনেছেন, আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা, যারা এই আন্দোলনটিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। অন্যায়ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে একদিনের নোটিশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পায়তারা করেছে, একটা অর্ডার পাস করেছে। বাংলাদেশে চালু হলো অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোন ব্যবহার করে দেশে বিদেশে লেনদেন, বিল পরিশোধ সহ প্রবাসীদের রেমিটেন্সও আসবে এই মাধ্যমে। সকালে রাজধানীর একটি হোটেলে গুগল পে এর উদ্বোধন করেন গভর্নর আহসান এইচ মনসুর। জানান, ক্যাশলেস সোসাইটি গঠনে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। সে সময় তিনি আরও বলেন, দেশেই ডলারের দাম নির্ধারণে বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে।
অনলাইন পেমেন্ট সিস্টেমে যুগান্তকারী পরিবর্তনের পথে যাচ্ছে বাংলাদেশ। চালু হলো গুগলের ডিজিটাল ওয়ালেট ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম গুগল পে। মোবাইল ফোনের সাহায্যে এই মাধ্যম ব্যবহার করে দেশে বিদেশে লেনদেনের পাশাপাশি রেমিটেন্স গ্রহণের সুবিধাও মিলবে। উপকৃত হবেন ফ্রিল্যান্সাররা। মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, এই সেবা চালুর মাধ্যমে দেশ ক্যাশলেস সোসাইটির দিকে আরো এক ধাপ এগিয়ে গেল, পাশাপাশি পেল বিদেশি বিনিয়োগও। দেশি এবং বিদেশি উদ্যোক্তাদের বিচরণ ক্ষেত্র, এখানে আমি মনে করি না যে বিদেশি আসলে আমাদের টাকা নিয়ে চলে যাবে, এটা এই ধারণাটা ভুল। এখানে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টেকনোলজি, ম্যানেজমেন্ট, ইনফ্লো অফ রিসোর্সেস অ্যান্ড উই ক্যান লার্ন ফ্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে একীভূতকরণের কাজ চলমান। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার কথা তুলে ধরে বলেন, লক্ষ্য পূরণে মুদ্রা বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের এক্সচেঞ্জ রেটটাকে বাজারের উপর ছেড়ে দিতে, যেটা আইএমএফ চাচ্ছিল। আমাদের লক্ষ্য একই, বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেট হবে। আমাদের টাকা কখনোই যেন অবমূল্যায়িত, মানে কোনো প্রকৃত কারণ ছাড়া অবমূল্যায়িত, স্পেকুলেটিভ প্রেশারে, আমি যেটা আগেও বলেছি এখনো বলি, যে দুবাইয়ের থেকে আমাদের টাকার মান নির্ণয় হবে। এ সময় তিনি আরো জানান, বাজেটে 6.5% মূল্যস্ফীতি নির্ধারণ করা হলেও 5% নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। আনস্টেবল এনভায়রনমেন্টে আন্ডার প্রেশার কখনোই বাজারের উপর ছেড়ে দিতে পারে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় গত বছর বিনিয়োগ কমে 13% বেশি। এজন্য নীতি জটিলতা ও সক্ষমতার ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ পরিস্থিতি উন্নতির তাগিদ অর্থনীতিবিদদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। করোনার অভিঘাত কাটিয়ে উঠলেও জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতি সহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে এই বিনিয়োগ। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালে বিগত 3 বছরের তুলনায় সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে, পরিমাণ $127 কোটি, যা 2023 সালের তুলনায় 13% কম। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আকসটাডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিনিয়োগ কমাকে আশঙ্কাজনক উল্লেখ করে বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফিকি বলছে, বিশ্বাসযোগ্যতা, বিনিয়োগ নীতিমালার অস্থিতিশীলতা ও সক্ষমতার অভাব এর পেছনে দায়ী। কমাটা আশঙ্কাজনক, এমনিতেই কম, তার উপর আবার কমছে। আপনি দেখবেন যে আমরা হয়তো কখনো বলেছি যে আমি এই জায়গায় এই ট্যাক্স রিবেট দিব, আবার সেটা দেইনি। আমরা এনার্জির কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার পর আবার সেটা আমরা অনার করিনি। নীতির ধারাবাহিকতা খুবই জরুরি। কোনো একটা পণ্যে আমি বলেছি যে আমি এই পরিমাণ ট্যাক্স রাখবো, সেটার ভিত্তিতে কিন্তু কেউ আপনার মেশিন লাগাচ্ছে, ফ্যাক্টরি বসাচ্ছে, কিন্তু আপনি যে পরবর্তী এসে বলে না এটা ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছি, তো তার তো ব্যবসার রিটার্ন আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। পলিটিক্যাল যে পট পরিবর্তন হয়েছে, তার সে সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেটারও কিন্তু খানিকটা প্রভাব এটার মধ্যে আছে। বিশ্ববাসী দেখে যে এই দেশটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাহলে আপনার ইনভেস্টমেন্টে আসাটা বা আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন একটি কাজ। এবং এটার সঙ্গে দেখুন, যদি এরকম অবস্থা থাকে যে আমার ব্যালেন্স অফ পেমেন্টসে সমস্যা আছে, বিশেষ করে আমার রিজার্ভ কমে যাচ্ছে বা রিজার্ভের উপরে চাপ আছে, এরকম দেশকে বিনিয়োগকারীরা সাধারণত এড়িয়ে চলতে চেষ্টা করে। পাকিস্তানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। চায়না বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এখনও যথাযথভাবে আকর্ষণ করতে পারছি না, কারণ এখানে আমাদের প্রস্তুতির অভাব আছে। বিগত 6 বছরের মধ্যে 2019 সালে সর্বোচ্চ $185 কোটি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 8,974 কোটি 28 লাখ টাকার 17টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়নে 3,180 কোটি 34 লাখ টাকা, প্রকল্প ঋণ 5,563 কোটি 43 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 230 কোটি 51 লাখ টাকা। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক এর সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসে ধীরে ধীরে বাড়ছে মৃত্যুর সংখ্যা। তবে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন চিকিৎসক। সর্বোচ্চ সচেতনতা মেনে চলার পরামর্শ তাদের। বিস্তারিত শাহিন আলমের প্রতিবেদনে। ঢাকার ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন 14 জন। এছাড়া গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3 জন। যারা ভর্তি আছেন বেশিরভাগের অবস্থা উন্নতির দিকে। কোভিডের 4 ডোজ টিকা নিয়েও আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। অপারেশন যেদিন করবে সেদিন হঠাৎ করে আমাকে রিলিজ করে দিল, বললো যে আপনি কোভিড আক্রান্ত। আমরা ভাবলাম কীভাবে কোভিড আক্রান্ত, আমার তো কোনো শ্বাসকষ্ট নেই। আমার শরীর গরম, একটু যে কয়েকদিনে ঠান্ডা আর একটু হালকা জ্বর, শরীর ব্যথা, তাছাড়া কোনো প্রবলেম ছিল না। মঙ্গলবার সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির আয়োজনে করোনার সাম্প্রতিক প্রবণতা নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপস্থিত চিকিৎসকরা বলেন, বর্তমানে রোগীরা ওমিক্রন ভ্যারিয়েন্টে বেশি আক্রান্ত হচ্ছে। তবে এতে খুব বেশি উদ্বিগ্ন না হয়ে সচেতনতা বাড়াতে বলেন তারা। ভাইরাসগুলো নিয়ে কোনোটা প্যানিক হওয়ার কিছু নেই, কিন্তু আবার অবহেলা করানো নেই। আমরা যদি দেখি মর্টালিটি কিন্তু রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন কিছুটা বেড়ে গিয়েছে। আপনি যদি সারা বিশ্বের দিকে যদি তাকান, এই যে সিজনাল ফ্লুর কারণেও কিন্তু মর্টালিটি কিন্তু অনেক বেশি। সেজন্য আমরা কোভিডকে ভয় পাবো না, বাট কোভিডকে আমরা সতর্ক হব। চলতি বছরে সারা দেশে করোনা আক্রান্ত হয়ে মোট 16 জন মারা গেছেন। একদিনে সর্বোচ্চ 5 জনের মৃত্যু হয়েছে। এই জিনিসটা বাংলাদেশে আমরা সবাই। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শাহিন আলমের রিপোর্ট জানাচ্ছিলেন চন্দ্রিমা চৌধুরী। বরগুনায় ডেঙ্গি পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনে জেলার সর্বোচ্চ 93 জন আক্রান্ত হয়েছেন। বিস্তারিত জানবো বরগুনা জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মিরাজ। মিরাজ, দেখুন, ডেঙ্গুর কারণে বরগুনায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিনই হসপিটালে নতুন নতুন রোগী এসে ভর্তি হচ্ছেন এবং এই রোগীদের মধ্যে কিন্তু শিক্ষার্থীরাও রয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আগামী পরশুদিন অর্থাৎ 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে, কিন্তু এই এইচএসসি পরীক্ষার্থীরাও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। আমরা এখানে দেখেছি যে বরগুনা জেনারেল হাসপাতালে এই মুহূর্তে 3 জন এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, যাদের মধ্যে একজনের প্লাটিলেট 33,000-এ নেমে গিয়েছে। তো এইসব শিক্ষার্থীরা কিন্তু পরীক্ষার হলে বসতে পারবেন কিনা এ নিয়ে কিন্তু সংশয় তৈরি হয়েছে। এসব শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা কিন্তু পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। অন্যদিকে বরগুনায় নতুন করে আজ 93 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা চলতি বছর একদিনের সর্বোচ্চ আক্রান্ত। এবং এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে 206 জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা দিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপের কারণে কিন্তু এখানে নতুন যেসব রোগীরা চিকিৎসকরা আছেন তারা কিন্তু একেবারে তাদের নাভিশ্বাস অবস্থা বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এখন এমন অবস্থা এখানে তৈরি হয়েছে যে নতুন করে আর কোনো রোগীকে আসলে জায়গা দেওয়ার মতো এখানে কোনো স্থান নেই। তো সেক্ষেত্রে কিন্তু বরগুনায় ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে ব্যাপক পরিসরে মশক নিধন কার্যক্রম এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে, পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক হতে হবে। অন্যদিকে বরগুনায় এই ডেঙ্গুর মহামারীর মধ্যে কিন্তু করোনা সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে, কারণ এখানে যেসব রোগীরা আসছেন তাদের সঙ্গে যে স্বজনরা আসছেন কেউ স্বাস্থ্যবিধি মানছেন না, মাস্ক ব্যবহার করছেন না। এতে কিন্তু ডেঙ্গুর মধ্যেই কিন্তু বরগুনায় করোনা সংক্রমণের ঝুঁকি তৈরি হওয়ারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে কিন্তু আমরা স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় এই ডেঙ্গুর মধ্যে যাতে করোনার ঝুঁকি বৃদ্ধি না পায় এজন্য তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে রোগীদেরকে সতর্ক করছেন, তাদের স্বজনদেরকে সতর্ক করছেন এবং তারা রোগী এবং স্বজনদের সতর্ক মানে আরো সচেতনতা বৃদ্ধির জন্য আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে সব শেষ। ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বরগুনা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সাইফুল মিরাজ। সিলেট ও লালমনিরহাটের সীমান্ত দিয়ে 46 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবি জানায়, ভোরে সিলেটের নোয়াকোট ও মিনাতিলা সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে 39 জনকে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে কুড়িগ্রামের 38 ও পাবনার 1 জন রয়েছেন। অবৈধভাবে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন তারা। এদিন লালমনিরহাটের পাটগ্রামের বাউরা হোসনাবাদ সীমান্ত দিয়ে 7 জনকে পুশিন করা হয়। পরে স্থানীয়রা আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। খেলার খবর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চান টাইগার
হেড কোচ ফিল সিমন্স। অনুশীলনে ব্যথা পেলেও খেলার জন্য ফিট আছেন অধিনায়ক শান্ত। পাশাপাশি মিরাজও জ্বর থেকে সুস্থ হয়ে ওঠায় স্বস্তিতে কোচ। এদিকে টিম কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ম্যাচ ডেতে। কলম্বোয় ব্রিফিংয়ে একথা বলেন ফিল সিমন্স। গলে ভালো করায় সবার আত্মবিশ্বাস বেড়েছে। কলম্বো টেস্টেও ভালো করার চেষ্টা করব। জয়ের লক্ষ্যেই মাঠে নামবে দল। মিরাজের ফেরাটা দারুণ ব্যাপার, আর অধিনায়ক শান্ত খেলার জন্য প্রস্তুত। 3 পেসার নাকি 2 পেসার নিয়ে একাদশ সাজাবো তা ম্যাচের দিন সিদ্ধান্ত নেব। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক, হাতে প্ল্যাকার্ড, গায়ে অলিম্পিক টি শার্ট। 5 রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর। সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা। ব্যতিক্রম নয় বাংলাদেশেও, তবে এবারের আসর একটু বিশেষ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে। উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতে অংশ নেন দেশের হকি, জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা। সমাজকে সঠিক পথে ধাবিত করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। খেলাধুলা করলে মানুষ মাদকের দিকে আসক্ত হয় না, সমাজ ভালো থাকে। সেইভাবে আমরা সবাইকে বলতে চাই, লেটস মুভ। বিভিন্ন ব্যানার, পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা। নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরও আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা। নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারীরা আরও অগ্রসর হবে স্পোর্টসে। নিজেদেরকে প্রকাশ করতে হবে যে না, মেয়েরা পারে, শুধু চুলায় না, মেয়েরা খেলার মাঠেও কিছু করতে পারে। ভোর 6:30 থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনাপ্রধান। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব, তাহলে অবশ্যই আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি জাগরিত থাকবে এবং এখন এই বর্তমান পরিস্থিতিতে আরো বেশি জরুরি। আমরা একটা প্ল্যান করছি যে সারা বছর ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা করব। ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হবে। অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 12 দিন পর যুদ্ধবিরতি ইরান ইসরায়েলের, দুপক্ষকেই মেনে চলার আহ্বান ট্রাম্পের। শেষ মুহূর্তেও পাল্টাপাল্টি হামলা, অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তেল আবিবের। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।